আমরা পৌঁছে গেছি আমাদের গেস্ট হাউসে, যার নাম ইন্দ্রাণী গেস্ট হাউস। বারান্দা থেকে দেখুন, সামনেই একটা ছোট মন্দির দেখা যাচ্ছে। পরিবেশটা কিন্তু এখানে বেশ নিরিবিলি। এই করিডোর ধরেই আমাদের রুমে যেতে হবে। বৃষ্টির জন্য এখন চারদিকে সব ঢাকা দেওয়া আছে। চলুন আপনাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই হলো আমাদের রুম। আমরা অলরেডি চেক ইন করে নিয়েছি, তাই জিনিসপত্র একটু ছড়িয়ে ছিটিয়ে আছে। এখানে ছোট ছোট দুটো সাবান আর টাওয়েল দেওয়া আছে। এছাড়াও একটা টিভি, একটা এসি আর ছোট একটা কাবার্ডও আছে। এছাড়াও একটা ইলেকট্রিক কেটল, দুটো কাপ, ট্রে, দুটো জলের বোতলও দেওয়া আছে। জামা কাপড় ঝোলানোর জন্য একটা হ্যাঙ্গার দেওয়া আছে আর একটা মিররও আছে। চলুন এবার বাথরুমটা দেখিয়ে দিই। বাথরুমের ভিতরেও দেখুন একটা আয়না দেওয়া আছে। বাথরুমটা দেখুন, একটু ছোট কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তো এই ছিল আমাদের রুম ট্যুর। রুমটা বুক করার সময় বুঝিনি রুমটা এত ছোট হবে, বাট এখন চেঞ্জ করার মতো আর এনার্জি নেই। আমরা এই গেস্ট হাউসে থাকবো 5 দিন। আসলে বারবার লাগেজ নিয়ে এদিক ওদিক করতে খুব প্রবলেম হচ্ছে, তাই আমরা প্রথমে ডিসাইড করেছিলাম এখানে 2 দিন থাকবো, বাট পরে ওটাকেই এক্সটেন্ড করে 5 দিন করে নিয়েছি। রুমটা ছোট হলেও বেশ পরিষ্কার, আর ওনারের বিহেভিয়ারও খুবই আন্তরিক, তাই আর বেশি ভাবনা চিন্তা করিনি। আপাতত আমরা ভাবছি একটু রেস্ট নেব, কারণ সাউথ গোয়া থেকে ফেরার পথে প্রচুর বৃষ্টি পেয়েছি, তাই রাস্তায় একদমই ব্লগ করতে পারিনি। জাস্ট এখানে ঢোকার একটু আগেই বৃষ্টিটা থামলো। এখন ভীষণ টায়ার্ড লাগছে। সত্যি বলতে বেরোতেও খুব একটা ইচ্ছা করছে না। আবার ভাবছি, একে তো বৃষ্টির জন্য অনেক জায়গা ঘোরাই হচ্ছে না, তাই যতটা সম্ভব একটু ঘুরেই দেখে আসি। এখন আপাতত আধা ঘন্টা ভাবছি চুপচাপ রেস্ট নেব, তারপর একেবারে বেরোবো। বন্ধুরা, আমরা এসে পৌঁছেছি এমন এক আইকনিক স্থানে, যেটা পানাজির মধ্যে অবস্থিত সবচেয়ে জনবহুল ও ফটোজেনিক চার্চগুলোর মধ্যে অন্যতম, যার নাম হলো আওয়ার লেডি অফ ইমাকুলেট কনসেপশন চার্চ। ইতিমধ্যেই বিকাল 5টা বেজে গেছে, আর 5:30টায় চার্চটা বন্ধ হয়ে যাবে। আওয়ার লেডি অফ ইমাকুলেশন কনসেপশন চার্চ নির্মিত হয়েছিল 1609 খ্রিস্টাব্দে। এর দুধসাধা নিখুঁত বহিরাবরণ, বিখ্যাত জিগজ্যাগ ডাবল সিঁড়ি ও পর্তুগিজ বারোক শিল্পশৈলীর জন্য এই চার্চ সারা বিশ্বে পরিচিতি লাভ করেছিল। যখন আপনি নিচ থেকে ধাপে ধাপে ওপরে উঠবেন আর সামনে এই ঝকঝকে সাদা চার্চটি দেখতে পাবেন, বিশ্বাস করুন, এক অসাধারণ ঐশ্বরিক ও রাজকীয় অনুভূতি হবে। চার্চের ওপরে যে ঘণ্টাটি দেখতে পাচ্ছেন, সেটি গোয়ার দ্বিতীয় বৃহত্তম ঘণ্টা। আর প্রথম স্থানে রয়েছে বিখ্যাত গোল্ডেন বেল, যা সে ক্যাথেড্রালে অবস্থিত। এই চার্চ গোয়ার ঔপনিবেশিক ইতিহাস ও ক্যাথলিক ঐতিহ্যের এক জীবন্ত প্রতীক। প্রতি বছর 8ই ডিসেম্বর এখানে ফিস্ট অফ ইম্যাকুলেট কনসেপশন অত্যন্ত জাঁকজমকভাবে উদযাপন করা হয়। এছাড়াও এখানে বহু জনপ্রিয় সিনেমা ও গানের শুটিং হয়েছে, যেমন জোশ, মুঝসে শাদি করোগি, আশিকি 2, এরকম আরও অনেক কিছু। তাই নিশ্চয়ই বুঝতেই পারছেন এই চার্চটি কতটা জনপ্রিয় ও বিখ্যাত। এই চার্চ প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5:30টা পর্যন্ত খোলা থাকে, এবং এখানে কোনো এন্ট্রি ফি নেই। পার্কিংয়ের জন্য কাছাকাছি পেইড অপশন রয়েছে, যেখানে অল্প খরচে গাড়ি রাখা যায়। এখানে দেখতেই পাচ্ছেন এই চার্চটি এখন পর্যটকদের জন্য বন্ধ হয়ে গেছে। চারিদিকে শুধু নো এন্ট্রি বোর্ড লাগানো আছে, তাই আমরাও বাইরে থেকে একটু ঘুরে দেখে আবার বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আপনি যদি পানাজিতে ঘুরতে আসেন, তাহলে আওয়ার লেডি অফ ইম্যাকুলেট কনসেপশন চার্চ একদমই মিস করবেন না। এখন আমরা পৌঁছে গেছি ডোনা পাওলায়, আর এখানে আসতেই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো রামধনু। এই দেখুন, আজ সকালে
আমরা একটা রামধনু দেখেছিলাম, আর সন্ধ্যাতেও আবার দেখতে পেলাম। সত্যি বলতে রামধনু দেখতে আমার ভীষণ ভালো লাগে। এখন 5:40 বাজে। আমরা স্কুটি পার্ক করে ফেলেছি, আর এখান থেকে এবার একটু হেঁটে সামনের দিকে যাব। সন্ধ্যার সময় এখানে দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় হয়েছে। পানাজি থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত ডোনাপাওলা গোয়ার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। দুর্দান্ত সি ভিউ আর রোম্যান্টিক পরিবেশের সাথে সাথে এই জায়গাটির একটি বিশেষ স্থানমাহাত্ম্য আছে। ডোনাপাওলা বিচ ও ভিউ পয়েন্ট সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, তাই দিনের যে কোনো সময়ে এখানে ঘুরতে আসা যায়। এখানে প্রবেশের জন্য বড়দের 50 টাকা করে এবং 10 থেকে 18 বছর বয়সীদের জন্য 25 টাকা করে টিকিট লাগে। এর চেয়ে ছোট বাচ্চাদের কোনো টিকিট লাগে না, আর ডোনাপাওলা বিচে যাওয়ার জন্য আলাদা করে কোনো প্রবেশ মূল্য লাগে না। আর হ্যাঁ, এখানে স্কুটি ও বাইক পার্কিংয়ের জন্য কোনো টাকা পয়সা দিতে হয় না। এখন বলে দিই এখানে কিভাবে পৌঁছাবেন। পানাজি থেকে খুব সহজেই লোকাল বাস, ট্যাক্সি বা প্রাইভেট গাড়িতে ডোনাপাওলায় আসা যায়। ওপরে যে ভিউ পয়েন্টটা দেখতে পাচ্ছেন সেটার সঙ্গে জড়িয়ে আছে একটা গল্প। চলুন হাঁটতে হাঁটতে সেটাই আপনাদের বলি। এই জায়গাটির নাম রাখা হয়েছে ডোনাপাওলা অ্যামারেল অ্যান্তোনিয়া দে সাতো মায়োরের নামে, যিনি একজন পর্তুগিজ মহিলা ছিলেন। তিনি 1744 সালে গোয়ায় আসেন এবং 1756 সালে এক স্প্যানিশ ভদ্রলোককে বিয়ে করেন, যিনি বেশ দরিদ্র ছিলেন। তাদের পরিবার দান ও সমাজসেবার জন্য পরিচিত ছিল এবং তারা গ্রামের মানুষদের অনেক সাহায্য করেছিলেন। তাই মৃত্যুর পর স্থানীয় মানুষ ওনার স্মৃতিতে এই জায়গার নাম রাখেন ডোনাপাওলা। তবে এই জায়গা নিয়ে আরও একটি জনপ্রিয় গল্প রয়েছে, বা বলা যায় একটি অসম্পূর্ণ প্রেম কাহিনী। শোনা যায় ডোনাপাওলা ছিলেন এক ভাইসরয়ের মেয়ে এবং তিনি এক স্থানীয় জেলেকে ভালোবেসে ফেলেছিলেন, কিন্তু তার বাবা এই সম্পর্ক মেনে নেননি। তাই ডোনাপাওলা নাকি ওই পাহাড়ের চূড়া থেকে সমুদ্রে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। সেই কারণেই এখন এই জায়গাটিকে লাভার্স প্যারাডাইস বলেও ডাকা হয়। এই স্থানটি মান্ডবী ও জুয়ারি নদীর মিলনস্থলে অবস্থিত, যেখান থেকে আরব সাগরের এক মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। আর এটাই হলো ডোনাপাওলার সেই বিখ্যাত ভাস্কর্য। স্থানীয়রা একে ডোনাপাওলা স্ট্যাচু বললেও কিছু সূত্র অনুযায়ী এই ভাস্কর্যটি আসলে মাদার ইন্ডিয়া ও ইয়াং ইন্ডিয়াকে উপস্থাপন করে, যেখানে একটি মূর্তি পূর্বের দিকে এবং অন্যটি পশ্চিমের দিকে তাকিয়ে রয়েছে। চলুন এবার ভিউ পয়েন্টের দিকে যাই, যেটা সূর্যাস্ত দেখার জন্য ভীষণ জনপ্রিয়। ডোনাপাওলা বিচ এবং ভিউ পয়েন্টে ফটোগ্রাফি সম্পূর্ণ অনুমোদিত, তাই নিশ্চিন্তে ক্যামেরা বা স্মার্টফোনে এখানকার সুন্দর দৃশ্যগুলি ফ্রেমবন্দি করতেই পারেন। এখন আমরা ওপরে উঠে এসেছি, আর ওপরে উঠতেই বুঝতে পারলাম সূর্যাস্ত হতে চলেছে। তাই আর কি, সঙ্গে সঙ্গে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে সূর্যাস্তটা অনেক বেশি পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু সত্যি বলতে প্রথম অভিজ্ঞতা সবসময় স্পেশাল হয়, ঠিক যেমনটা আমি কাবো দে রামাতে অনুভব করেছিলাম। তো এই সুন্দর মুহূর্তকে সাক্ষী রেখেই আজকের ব্লগ এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন আর এক গন্তব্যে।